হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, ফ্রেজাল ভার্ব শুনে ভয় পেয়েছেও না। এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার সেন্টেন্সে বারবার হয়ে থাকে। এগুলোকে একটা স্ট্রাকচারের মতো ভেবে মুখস্থ করে ফেলো। সেন্টেন্সে ঠিক কোন অর্থে এগুলোকে আমরা ব্যবহার করছি সেটা জেনে এগুলোর ব্যবহার করা শুরু করো। আজকের প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইউজফুল। তাই ফ্রেজাল ভার্বগুলোকে প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি এগুলোর সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ফ্রেজাল ভার্বটা দেখবো সেটা হলো হেড আউট। সেন্টেন্সে আমরা প্রায় হেড আউটকে ব্যবহার করতে দেখি। হেড আউটের কি অর্থ? দেখো, হেড আউটের অর্থ হলো কোথাও বেরোনো। বাড়ি থেকে বা কোনো একটা জায়গা থেকে বেরোনোর অর্থে আমরা সেন্টেন্সে হেড আউটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি অন্ধকার হওয়ার আগে চলো বেরোনো যাক, লেটস হেড আউট বিফোর ইট গেটস ডার্ক। লেটস হেড আউট বিফোর ইট গেটস ডার্ক। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা আমাদের ব্যাগ প্যাক করার পরে বেরিয়ে পড়েছিলাম, we headed out after packing our bags. We headed out after packing our bags. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি কিছু ফল কিনতে বেরিয়েছিলেন, he headed out to buy some fruits. He headed out to buy some fruits. তিনি একটু কফি খেতে বেরিয়েছিলেন, he headed out to have some coffee বা he headed out to grab some coffee. তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কত সহজেই এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব হেড আউট এর অপোজিট ফ্রেজাল ভার্ব। এবার আমরা দেখব হেড ব্যাক এর ব্যবহার। সেন্টেন্সে আমরা হেড ব্যাক কে কোন অর্থে ব্যবহার করে থাকি? দেখো, ফিরে আসার অর্থে আমরা সেন্টেন্সে হেড ব্যাক কে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি অনেক দেরি হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত, ইটস টু লেট, উই শুড হেড ব্যাক হোম। ইটস টু লেট, উই শুড হেড ব্যাক হোম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দুপুরের খাবার পরে তিনি অফিসে ফিরে গিয়েছিলেন, হি হেডেড ব্যাক টু দ্য অফিস আফটার লাঞ্চ। হি হেডেড ব্যাক টু দ্য অফিস আফটার লাঞ্চ। আমার কাজে ফিরে যাওয়া দরকার, আই নিড টু হেড ব্যাক টু ওয়ার্ক। আই নিড টু হেড ব্যাক টু ওয়ার্ক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের শীঘ্রই ফিরে যাওয়া উচিত, অন্ধকার হয়ে আসছে, উই শুড হেড ব্যাক সুন, ইটস গেটিং ডার্ক। We should head back soon. It's getting dark. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কোন অর্থে ব্যবহার করছি, হেড ব্যাক কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ফ্রেজাল ভার্বটা। এবার যেটা আমরা দেখব সেটা হলো আস্ক অ্যারাউন্ড। আস্ক অ্যারাউন্ড প্রায় সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে দেখি। তো এটার কি অর্থ? দেখো, আমরা কখনো কোনো অ্যাড্রেস জিজ্ঞাসা করার জন্য, কোনো ঠিকানা জিজ্ঞাসা করার জন্য, কোনো রাস্তা জিজ্ঞাসা করার জন্য অনেকের কাছে জিজ্ঞাসা করে বেড়াই। দ্যাট মিনস আমি স্টেশনে যাব, কোন দিক থেকে যাব, এরকম অর্থে আমরা শুধু একজন নয়, অনেকের কাছে বারবার জিজ্ঞাসা করি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে আস্ক অ্যারাউন্ড এর ব্যবহার করি। অর্থাৎ একের বেশি লোকের কাছে যখন আমরা কোনো ব্যাপারে জানতে চাইবো, কোনো তথ্য কালেক্ট করতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে আস্ক অ্যারাউন্ড এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি স্টেশনের পথটা বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করেছিলেন, she asked around for directions to the station. She asked around for directions to the station. দেখো, বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করেছিলেন, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আস্ক অ্যারাউন্ড কে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু কেউ তার ওয়ালেটটা দেখেনি, he asked around but nobody had seen his wallet. He asked around but nobody had seen his wallet. দেখো, আমরা কোনো সিদ্ধান্তে আসার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকের কাছে জিজ্ঞাসা করি। এরকম অর্থেও আমরা সেন্টেন্সে আস্ক অ্যারাউন্ড এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি তিনি একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকের কাছে জিজ্ঞাসা করেছিলেন বা একের অধিক লোকের কাছে জিজ্ঞাসা করেছিলেন, he asked around before making a decision. He asked around before making a decision. তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা আস্ক অ্যারাউন্ড কে কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করা প্রচন্ড দরকার হয়, প্রায়ই আমরা এরকম অর্থে সেন্টেন্স তৈরি করে থাকি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো চোক আপ। চোক আপ
সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটার কি অর্থ? দেখো অনেক সময় আমাদের সাথে এটা হয়, যখন আমরা খুব ইমোশনাল হয়ে যাই, খুব আবেগী হয়ে যায়, তখন আমাদের কান্না চলে আসে আর আমাদের গলার আওয়াজটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমরা কথা বলতে পারি না, আমাদের গলা বন্ধ হয়ে আসে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে চোক আপের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বক্তৃতাটা দেওয়ার সময় তিনি আবেগে আটকে গিয়েছিলেন, হি চকড আপ while giving the speech. He choked up while giving the speech. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার বাবার সম্পর্কে বলতে গিয়ে তিনি আটকে গিয়েছিলেন বা তার গলা আটকে গিয়েছিল, she choked up while talking about her father. She choked up while talking about her father. একটা এক্সাম্পল দেখো, দর্শকদের সামনে মঞ্চের ওপর আমি আবেগে আটকে গিয়েছিলাম, আমার গলা বন্ধ হয়ে গিয়েছিল, I choked up on stage in front of the audience. I choked up on stage in front of the audience. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা চোক আপকে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো বটল আপ। সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে প্রায় ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? দেখো বটল আপকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি আবেগ বা অনুভূতি লুকিয়ে রাখা, গোপন করে রাখা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি মাসের পর মাস ধরে তার দুঃখটা গোপন রেখেছিলেন, she bottled up her sadness for months. She bottled up her sadness for months. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি তার ভয়টা গোপন রেখেছিলেন এবং শান্ত থাকার চেষ্টা করেছিলেন, he bottled up his fear and tried to stay calm. He bottled up his fear and tried to stay calm. একটা এক্সাম্পল দেখো, পরে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অর্থাৎ চমক দেওয়ার জন্য সে তার আনন্দটাকে গোপন রেখেছিল। সেন্টেন্সটা কি হবে? She bottled up her happiness to surprise him later. She bottled up her happiness to surprise him later. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো পুল ওভার। পুল ওভার সেন্টেন্সে প্রায় আমরা পুল ওভারের ব্যবহার হতে দেখি। ইয়েস, দেখো এটা আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পুল ওভারের অর্থ হলো গাড়িটা থামাও। আমরা রাস্তার ধারে বা একপাশে গাড়িটা থামানোর অর্থে পুল ওভারের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ট্যাক্সিটা আমার বাড়ির সামনে থেমেছিল, দ্য ট্যাক্সি পুলড ওভার ইন ফ্রন্ট অফ মাই হাউস। দ্য ট্যাক্সি পুলড ওভার ইন ফ্রন্ট অফ মাই হাউস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা কিছু ছবি তোলার জন্য গাড়িটা থামিয়েছিলাম, we pulled over to take some pictures. We pulled over to take some pictures. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পুলিশ তাকে থামতে বলেছিল, দ্যাট মিন্স পুলিশ তার গাড়িটা থামাতে বলেছিল, the police asked him to pull over. The police asked him to pull over. দেখো সেন্টেন্সে to pull over the car এর ব্যবহার আমরা নাও করতে পারি। টু পুল ওভারের অর্থ হলো গাড়িটা থামাও। তো আমরা স্পোকেন ইংলিশে প্রায় এইটুকুই বলে থাকি, পুল ওভার, দ্যাট মিনস গাড়িটা থামাও। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো ওয়্যার আউট। ওয়্যার আউট প্রায় সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করতে দেখি। তো এটার কি অর্থ? দেখো এই ফ্রেজাল ভার্বটাকে আমরা দুটো অর্থে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখবো কোনো জিনিস ব্যবহার করে করে পুরনো হয়ে যাওয়া, জীর্ণ হয়ে যাওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়্যার আউটকে কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি এই জ্যাকেটটা নষ্ট হয়ে যাবে, এই জ্যাকেটটা জীর্ণ হয়ে যাবে যদি তুমি প্রতিদিন এটা ব্যবহার করো, দিস জ্যাকেট উইল ওয়্যার আউট ইফ ইউ ইউজ ইট এভরি ডে। দিস জ্যাকেট উইল ওয়্যার আউট ইফ ইউ ইউজ ইট এভরি ডে। আরেকটা এক্সাম্পল দেখো, বহু বছর ব্যবহার করার পর কার্পেটটা জীর্ণ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দিস কার্পেট হ্যাজ worn out after many years of use. This carpet has worn out after many years of use. এবার আমরা দেখবো ওয়্যার আউট এর পরের ব্যবহার। দেখো ওয়্যার আউটকে আমরা সেন্টেন্সে প্রচন্ড ক্লান্ত, একদম এক্সস্টেড হয়ে যাওয়ার অর্থেও ব্যবহার করে থাকি, অর্থাৎ একদম ক্লান্ত হয়ে জীর্ণ হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি সারাদিন কাজ করার পর ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, I was worn out after working all day long. I was worn out after working all day long. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো সেন্টেন্সে আমরা কতবার এগুলোর সম্মুখীন হয়ে থাকি।
তাই প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগরম হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.